অনেকক্ষণ হয়ে যাওয়ার পরও উৎস থেকে কোনো উত্তর না পেয়ে রূপকথা তার দিকে তাকালো। তাকিয়ে ভীষণভাবে হতাশ হলো, কারণ উৎস ঘুমিয়ে পড়েছে। উৎসর ঘুমান্ত মুখটা দেখে রূপকথার রাগ হওয়ার পরিবর্তে মায়া হলো। বলল, ক্লান্ত ছিল হয়তো, তাই ঘুমিয়ে পড়েছে। এরপর কিছুক্ষণ উৎসর দিকে চুপচাপ তাকিয়ে থেকে তাকে আরো শক্ত করে জড়িয়ে ধরলো। উৎসকে নিয়ে ভাবতে ভাবতে কিছুক্ষণের মধ্যেই রূপকথাও ঘুমিয়ে পড়ল। সকাল 10টায় আয়েশা বেগম আর ফারুক সাহেব চট্টগ্রামের উদ্দেশ্যে রওনা দিল। যাওয়ার আগে রূপকথাকে অনেকগুলো উপদেশ দিয়ে গেল। রূপকথার সব উপদেশ মনোযোগ সহকারে শুনল। তাদের আশ্বস্ত করে বলল, মাত্র দুদিনেরই তো ব্যাপার, এ তো চিন্তা করছেন কেন? আপনারা নিশ্চিন্তে যান, এই তো টিউশন করতে হবে না। আয়েশা বেগম বলল, তুমি রান্না জানো না? এটাই তো বড় টিউশন। রূপকথা মন খারাপ করে বলল, এবার শিখে নেব। ফারুক সাহেব উৎসকে বলল, সার্ভেন্টরা সবাই ছুটিতে, মনে রাখবে বাসায় শুধু তুমি আর রূপকথা আছো, তাই খবরদার ওকে রেখে ভুলেও বাইরে কোথাও যাবে না। উৎস বলল, ঠিক আছে, এ তো চিন্তা করতে হবে না, এবার আল্লাহর নাম নিয়ে বেরিয়ে পড়ুন। ড্রাইভার অনেকক্ষণ ধরে অপেক্ষা করছে। এবার দুজন বিদায় নিয়ে বেরিয়ে পড়লো। তারা যেতে রূপকথার মেইন দরজা লাগিয়ে লিভিং রুমে বসে পড়লো। পুরো বাসা কেমন খালি খালি লাগছে। উৎস তার পাশে বসে বলল, তা তো লাগছেই। রূপকথা বলল, ধুর, ভালো লাগছে না, একা একা কী করবো বুঝতে পারছি না। উৎস বলল, কি করবে মানে? পড়তে বসো, পড়ালেখা তুই একদম লাঠি তুলে দিয়েছ। রূপকথা ভুরুকুসকে বলল, এ দেখুনি কি পড়তে বসবো? উৎস বলল, তাহলে কি করবে? রূপকথা উঠে কিচেনের উদ্দেশ্যে হাঁটা ধরল। রান্না করব। উৎস তড়িৎ গতিতে উঠে পেছন থেকে রূপকথার হাত টেনে ধরল। বলল, কোনো দরকার নেই। রূপকথা বলল, আরে দরকার আছে, আমাকে রান্না শিখতে হবে। উৎস বলল, কোথাও পুড়ে টুড়ে গেলে তখন কি করবে? রূপকথা বলল, আরে সমস্যা নাই, রান্না শিখতে গেলে তুই একটু একটু পুড়বেই। উৎস বলল, তার মানে কি তুমি ঠিক করে নিয়েছো রিঙ্কির বিয়েতে পোড়া হাত নিয়ে যাবে? রূপকথা বলল, আরে কিচ্ছু হবে না আমার, আপনি আগে থেকে তো শিওর হয়ে যাচ্ছেন কেন আমার হাত পুড়বে? উৎস বলল, বিশ্বাস আছে। রূপকথা রাগ হওয়ার ভান করে বলল, হাত ছাড়েন বাবুর আব্বু, তরকারি পুড়ে যাচ্ছে। রূপকথার এমন কথা শুনে উৎস অটোমেটিক হাত ছেড়ে দিল। কি বললো এই মেয়ে, মাথা ঠিক আছে নাকি শীতে পাগল হয়ে গেছে? উৎস হাত ছাড়তেই রূপকথার কিচেনে চলে গেল। যেতে যেতে বলল, একটু মজা করলাম, বাই দ্য ওয়ে, কি খাবেন, কি রান্না করব? উৎস বলল, যা মন চাই করো। রূপকথা বলল, ওকে। রূপকথা কিচেনে গিয়ে কোথাও কি আছে সবটা ভালো করে একবার দেখে নিল। এরপর উৎসকে ডেকে বলল, আমার ফোনটা এনে দিন। উৎস জিজ্ঞেস করলো, কোথায় রেখেছো? রূপকথা বলল, রুমে আছে, আমি তো সকাল থেকে এখনো ধরিনি। উৎস বলো, আচ্ছা আনবো, কিন্তু তার আগে বলো, তুমি এখন ফোন দিয়ে কি করবে? রূপকথা বলো, কি করব মানে? ইউটিউব দেখে রান্না করব। উৎস বলল, কি রান্না করবে? রূপকথা হাসি মুখে বলল, বিরিয়ানি। উৎস রূপকথার এক হাত নিজের হাতের মুঠোয় এনে অনুরোধের স্বরে বলল, বাদ দাও না প্লিজ। রূপকথা বলো, কেন বাদ দিব? উৎস বলো, তার থেকে ভালো তুমি কি খাবে বলো, আমি অনলাইনে অর্ডার করছি। রূপকথা বলো, না না, আজকে আপনাকে আমার রান্নায় খাবার খাওয়াবো। উৎস বলো, অন্যদিন খাবো প্রমিস। রূপকথা বলো, না আজকেই। উৎস বলো, কিছু হয়ে গেলে তখন কি করবে? রূপকথা বলল, কিছু হবে না, চিন্তাতে থাকুন। উৎসবার মুখ গম্ভীর করে ধমক দিয়ে বলল, সবসময় জেদ ভালো লাগে না, আমার একটা কথা শোনো না তুমি, সবসময় নিজের কথা উঁচুতে রাখো। রূপকথা কিছু বলো না, চুপচাপ দাঁড়িয়ে আছে। উৎস তার হাত ছেড়ে বলল, আর কোনো কথা শুনতে চাই না, সোজা রুমে যাবে। উৎস হাত সাথে রূপকথা রুমে চলে গেল। উৎস সেদিকে তাকিয়ে একটা দীর্ঘশ্বাস ছেড়ে বলল, আল্লাহ, কি দিলা এটা, এ তো ঘাড় ধারা মানুষ কিভাবে হয়? অন্যদিকে রূপকথা মন খারাপ করে রুমে এসে গায়ে কম্বলটা জড়িয়ে শুয়ে পড়ল। এরপর নিজে নিজেই বলল, লোকটা সবসময় আমার সঙ্গে এমন করে, ধুর, আর কথাই বলবো না। একটু পর উৎস রুমে এসে দেখে রূপকথার নাক মুখ ঢেকে কম্বলটা জড়িয়ে শুয়ে আছে। উৎস গিয়ে রূপকথার পাশে বসলো। বলল, কেন শুধু শুধু আমাকে রাগিয়ে দিয়ে বোকা খাও? রূপকথা কোনো সারা শব্দ নেই। উৎস বলল, হয়েছে, আর মন খারাপ করতে হবে না, ওঠো। উৎস অনেকক্ষণ অপেক্ষা করেও যখন রূপকথা কোনো সারা শব্দ পেল না, তখন কম্পিউটারের এক সাইডে উঠিয়ে সেও রূপকথার সঙ্গে লেগে শুয়ে পড়ল। রূপকথাকে পেছন থেকে জড়িয়ে ধরে উন্মুক্ত ঘাড়ে চুমু খেয়ে বলল, সরি সরি সরি।
রূপকথা তাকে নিজে থেকে সরানোর চেষ্টা করলো, কিন্তু এক চুলও সরাতে পারল না। রূপকথার ব্যর্থ হতে চেষ্টা দেখে উৎস বলল, আমি নিজ থেকে না সরলে তোমার সাধ্য নেই আমাকে সরানোর। রূপকথা কিছু বলল না। উৎস রূপকথার ওপর দিয়ে হাত অন্য পাশে চলে গেল। মুহূর্তের ব্যবধানে উৎসকে নিজের সামনে দেখে কিছুটা চমকালো। রূপকথা বলল, বানরের মতো একটু লাফালাফি করছেন কেন? উৎস বলল, সরি। রূপকথা বলো, নাটক না করার সরুর সামনে থেকে। উৎস বলল, নাটক না, সত্যি আই অ্যাম সরি। রূপকথা কিছু বলল না, উল্টো রাগ দেখে অন্যদিকে ঘুরে যেতে চাইল, তাও তবে পারল না। উৎস বাধা দিল। এতে রূপকথা তেজ দেখিয়ে বলো, অশান্তি লাগছে, ছাড়ুন আমাকে। এ কথার পিঠে উৎস কিছুক্ষণ চুপচাপ রূপকথার দিকে তাকিয়ে রইল। এরপর তার বক্ষবুকে গুজে বলল, শুধু শুধু রাগ করো। কথা উৎসকে নিজের কাছ থেকে সরাতে চেয়ে বলল, কিসের রাগ? কোনো রাগ নেই আমার। উৎস বলল, তাহলে মুখটা এমন করে রেখেছ কেন? রূপকথা বলো, কেমন করে রেখেছি? উৎস বলল, আমার মতো কেমন গম্ভীর করে রেখেছ? রূপকথা বলো, নিজে এমন এভাবে থাকলে দোষ নেই, শুধু আমি থাকলেই দোষ। উৎস বলল, আচ্ছা। রূপকথা বলল, কি আচ্ছা? মেজাজটাই খারাপ করে দিলেন, আর জীবনে রান্নাই করব না। উৎস বলল, আচ্ছা। রূপকথা বলো, আর একবার আচ্ছা বলে ঠোঁট সেলাই করে দেব। উৎস কিছু বলো না। রূপকথায় বলো, আমার সব কিছুতে শুধু ধমক আর ধমক। উৎস রূপকথার বুক থেকে মুখ তুলে গম্ভীর মুখে জিজ্ঞেস করলো, এটা তুমি বিরক্ত বোধ করো? রূপকথা বলল, তো করবো না। উৎস আর কিছু বলো না, চুপচাপ রূপকথাকে ছেড়ে অন্য রুমে চলে গেল। উৎসর এমন আচরণ দেখে রূপকথা বুঝতে পারল না। উৎস রেগে গেল নাকি? এভাবে চলে গেল কেন? উৎস নিজেদের রুম থেকে বেরিয়ে স্টাডি রুমে চলে গেল। একটু পরে তার ভিডিও কনফারেন্সের একটা মিটিং আছে। বেনামূল ভুলে গিয়েছিল, ভাগ্যিস এখন মনে পড়ল, নাহলে বড্ড দেরি হয়ে যেত। স্টাডি রুমে বসে সাদিককে কল দিল। কল রিসিভ হতে উৎস জিজ্ঞেস করলো, মিটিং রুমে সবাই উপস্থিত হয়েছে? সাদিক বলল, জি স্যার। উৎস বলল, ওকে, আমি জয়েন করছি। এরপরে উৎস মিটিংয়ে জয়েন করলো। সে জয়েন হতে মিটিং শুরু হলো। উৎস একটা বিষয়ে সবার কাছ থেকে মতামত চাইলো। এরপর সবাই একে একে নিজেদের মতামত দেওয়া শুরু করলো। উৎস চেহারে আরাম করে হেলান দিয়ে বসে সবার মতামত শুনতে লাগলো। উৎস ওভাবে চলে যাওয়াতে রূপকথার মনে খচখচ করছে। নিজে থেকেই বলল, যাই উঠি, লোকটা কোথায় গেল দেখি। রাগটা করলো কি না আল্লাহ জানে। ধুর, আমিও না ওভাবে কেন যে বলতে গেলাম। ওসব বলতে বলতে রূপকথা উঠে ওড়নাটা ঠিক করে রুম থেকে বের হয়ে যায়। প্রথমে নিচে গিয়ে দেখলো মেন দরজা বন্ধ। বুঝলো উৎসব বাসায় আছে, বাইরে কোথাও যায়নি। এরপরে রূপকথা কি মনে করে যেন স্টাডি রুমে চলে গেল। উঁকি মেরে দেখলো উৎসব ভেতরে আছে। গভীর মুখে চেয়ারে হেলান দিয়ে বসে মুখ মনোযোগ সহকারে ল্যাপটপে কিছু একটা দেখছে। রূপকথা কিছুক্ষণ দরজার বাইরে দাঁড়িয়ে রইল। উৎসর গম্ভীর মুখটা দেখে তার ভেতরে যাওয়ার সাহস হচ্ছে না, যদি ধমক দেয়। রূপকথা অনেক ভেবে পা টিপে টিপে উৎসর দিকে হাঁটা ধরলো। উৎস সবার কথা শুনতে এতটাই মগ্ন ছিল যে রূপকথা যে তার দিকেই আসছে সেদিকে তার হুঁশ নেই। রূপকথা উৎসর পাশে গিয়ে তার মুখটা নিজের দিক ঘোরালো। পাশে রূপকথাকে দেখে চমকে উঠল উৎস। তড়িৎ গতিতে মিটিং থেকে বেরিয়ে ল্যাপটপের শাটার নামিয়ে দিল। এরপর কান থেকে ব্লুটুথ হেডফোন খুলে বলল, মিটিংয়ে আমি। সঙ্গে সঙ্গে রূপকথা উৎস থেকে দূরে সরে গেল। বলো, সরি সরি, আমি বুঝতে পারিনি। আচ্ছা, আপনি মিটিং শেষ করুন, আমি পরে আসছি। একথা বলে রূপকথা স্টাডি রুম থেকে চলে আসতে চাইলো। উৎস পেছন থেকে তার হাত টেনে তাকে নিজের কোলে বসিয়ে দিল। এরপর খালি মুখ গুজে ঘোর লাগা কণ্ঠে বলো, নাইস স্মেল। পরক্ষণই স্বাভাবিক কণ্ঠে বলো, কি বলতে এসেছিলে সেটা বলো আগে। রূপকথা বলো, আমার কথায় আপনি কষ্ট পেয়েছেন? আমি সত্যি সরি। কি বলতে কি বলেছি বুঝতে পারিনি। উৎস বলো, কথা সামান্য নয়, কথার ওজন অনেক, তাই ওজন বুঝে কথা বলতে হয়। রূপকথা বলো, এত কথা বুঝি না। আমি আপনাকে মাফ করে দিয়েছি, তাই আপনাকেও আমার মাফ করে দিতে হবে। উৎস বলো, ঠিক আছে। রূপকথা বলো, কি ঠিক আছে? উৎস বলো, যা ঠিক নেই ভেবে স্টাডি রুমে ছুটে এসেছো। রূপকথা নিজের ঘাড় থেকে উৎসর মাথাটা সরিয়ে নিজেই উৎসর ঘাড়ে মুখ রেখে বলল, আপনি এত ভালো কেন? উৎস বলল, আল্লাহ বানিয়েছে। এরপর উৎস চাপদাড়িতে হাত বুলিয়ে রূপকথা জিজ্ঞেস করলো, আচ্ছা আপনার দাড়ি পাকছে না কেন? উৎস বলল, দাড়ি পাকার বয়স হয়নি তাই।
রূপকথা বলল, বুড়ো হয়ে যাচ্ছেন তাও বলেন বয়স হয়নি। উৎস বলল, আমাকে বুড়ো বানানোর জন্য দেখছি উঠে পড়ে লেগেছ। রূপকথা বলল, তা কখন বললাম? আমি তো আরও বেশি বেশি দোয়া করি আপনি যেন জীবনেও বুড়া না হন। এ কথার পিঠে উৎস হাসলো, মন খুলে হাসলো। হাসি থামিয়ে বলল, ইয়া আল্লাহ, আমার কি সৌভাগ্য, আমার বউ আমার জন্য দোয়া করতেছে আমি যেন জীবনেও বুড়ো না হই। রূপকথা বলল, মাঝে মধ্যে চিন্তা করি আপনি কতটা লাকি যে আমার মতো এত সুইট কিউট একটা বউ পেয়েছেন। উৎস বলো, ও আচ্ছা। হুম হুম। উৎস কিছু বলতে যাবে এমন সময় তার ফোনে কল আসলো। উৎস ফোন হাতে নিয়ে বলল, দারোয়ান কল দিল কেন হঠাৎ? রূপকথা বলল, রিসিভ করেন, কি বলে শোনেন। উৎস ফোন রিসিভ করতেই উপাস থেকে দারোয়ান বলল, আসসালামু আলাইকুম স্যার, একটা পার্সেল এসেছে। উৎস বুঝতে পারছে না কিসের পার্সেল এসেছে, কারণ সে তো কিছু অর্ডারই করেনি। তাই জিজ্ঞেস করলো, পার্সেল কার নাম এসেছে? দারোয়ান বলল, আপনার নামে পার্সেলটা এসেছে স্যার। উৎস বলো, আমি তো কিছুই অর্ডার করিনি। পরক্ষণই আবার রূপকথার দিকে তাকিয়ে দারোয়ানকে বলো, আচ্ছা ওয়েট। এরপর রূপকথাকে জিজ্ঞেস করলো, তুমি কি কিছু অর্ডার করেছিলে? রূপকথা বলো, হ্যাঁ হ্যাঁ করেছি তো, আল্লাহ বেমালুম ভুলিয়ে গেছিলাম। উৎস জিজ্ঞেস করলো, কি অর্ডার করেছো? রূপকথা বলো, একটা দোলনা। উৎস জিজ্ঞেস করলো, কত টাকা? রূপকথা বলো, ডেলিভারি চার্জ সহ 9,000 টাকা। উৎস বলল, আচ্ছা। এরপর গার্ডকে বলো 9,000 টাকা দিয়ে পার্সেলটা রিসিভ করে বাসায় দিয়ে যাও। উৎস কল কেটে রূপকথাকে বলো, দোলনা অর্ডার করেছো, আমাকে বলনি কেন? রূপকথা বলো, ভুলে গেছিলাম তো, কিভাবে বলবো। উৎস বলো, 9,000 টাকা দিয়ে কি এমন দোলনা অর্ডার করেছো তুমি? রূপকথা বলো, সারপ্রাইজ, আসলেই দেখবেন। উৎস বলো, ঠিক আছে। রূপকথা জিজ্ঞেস করলো, খাবার অর্ডার করেছেন? উৎস বলো, না, একটু পরেই করব। রূপকথা বলো, রাতে কি বাইরে খাবো? উৎস বলো, হুম। এর মধ্যে কলিং বেলের আওয়াজ শুনে রূপকথা উৎসর কোল থেকে উঠে দাঁড়ালো। বলো, উঠুন উঠুন, তাড়াতাড়ি যান। উৎস বলো, যাচ্ছি, তুমি এসো। দেখি কেমন দোলনা অর্ডার করেছো। উৎস গিয়ে মেন দরজা খুলতেই দেখে দারোয়ান বড়সড় একটা পার্সেল হাতে দাঁড়িয়ে আছে। উৎসকে দেখে তার হাতে পার্সেলটা দিয়ে দারোয়ান চলে গেল। উৎস হাতে থাকা বড়সড় ভারী পার্সেলটা দেখে একবার কৌতূহলী দৃষ্টিতে তাকে রূপকথাকে বলল, দরজা লাগিয়ে লিভিং রুমে এসো। রূপকথা মেন দরজা লাগিয়ে উৎসর পেছন পেছন লিভিং রুমে চলে এলো। উৎস পার্সেলটা রেখে রীতিমতো হাঁপাতে লাগলো। বলল, আমি বুঝতেছি না, তুমি কি আসলে দোলনা অর্ডার করেছো? রূপকথা বলো, ওয়েট, আমি কাছে আনছি, আপনি খুলিয়ে দেখিয়েন। এ কথা বলে একদুটি রূপকথা নিজেদের রুম থেকে একটা কাশি নিয়ে আসলো। এরপর কাশিটা উৎসর হাতে দিয়ে বলল, নিন, তাড়াতাড়ি কাটুন। উৎস রূপকথার হাত থেকে কাশিটা নিয়ে পার্সেলটা কাটতে লাগলো। এরপরে আস্তে আস্তে তার সামনে দৃশ্যমান হলো দোলনার বিভিন্ন পার্ট। দেখে বোঝা যাচ্ছে বড়সড় দোলনা হবে। উৎস রূপকথাকে জিজ্ঞেস করলো, এটা তো দেখছি বিছানার সমান, এত বড় দোলনা কোথায় সেট করবে তুমি? রূপকথা বলো, কেন, আমাদের রুমে কোনো সমস্যা হবে? উৎস বলল, না, কি সমস্যা হবে, এমনি জিজ্ঞেস করেছিলাম। কিন্তু এত বড় দোলনা হঠাৎ কি মনে করে অর্ডার করলে? রূপকথা বলল, অনেক দিনের ইচ্ছা ছিল তাই। আমি তো ঠিক করে নিয়েছি এটাতে বসে আমরা দুজন কপি খেতে খেতে গল্প করব। উৎস বলল, ঠিক আছে, সব হবে, আগে তুমি গিয়ে শাওয়ার নিয়ে নাও, ততক্ষণে আমি দোলনাটা সেট করি। রূপকথা বলল, একা পারবেন? উৎস বলল, পারবো, যাও। উৎস রূপকথাকে শাওয়ারে পাঠিয়ে সবার আগে ফুড প্যান্ডার খাবার অর্ডার করলো। এরপর দোলনার পাটগুলো নিয়ে নিজেদের রুমে চলে গেল। উৎস রুমের এক কোনায় দোলনাটা সেট করলো। অলিভার ব্রাউন সেটার দোলনাটা রুমের সৌন্দর্য আরেকটু বাড়িয়ে তুলেছে। উৎস মনে মনে বলো, এই মেয়েটার ছোট ছোট ইচ্ছেগুলো এখন আমার পৃথিবী, আর সেই পৃথিবীর যত্ন নেওয়া এখন আমার দায়িত্ব। রূপকথা ওয়াশরুম থেকে বেরিয়ে দেখে ওসব দোলনার সামনে কোমরে হাত দিয়ে দাঁড়িয়ে আছে। দোলনা সেট হয়ে গেছে দেখে রূপকথা এক দৌড়ে গিয়ে দোলনায় ঝাঁপিয়ে পড়ল। বলল, ও আল্লাহ, কি সফট, কি তুলতুলে, কি আরাম। উৎস বলো, বেশি আরাম? রূপকথা বলো, হ্যাঁ ভাই। উৎস বিস্ময় মুখে বলল, কি? রূপকথা বুঝলো সে ভুল বলে ফেলছে, তাই ম্যানেজ করতে তাড়াতাড়ি দিয়ে বলল, কই কি, তাড়াতাড়ি শাওয়ার নিয়ে আসুন, আমার খিদে লেগে গেছে। উৎস জিজ্ঞেস করলো, একটু আগে কি বললে তুমি? রূপকথা দোলনা থেকে উঠে দাঁড়িয়ে বলল, কিছু বলিনি তো। উৎস বলে, তুমি শিওর কিছু বলোনি?
রূপকথা বলো, হুম। উৎস বলো, আমিও যে শুনলাম তুমি ভাই বলছো। উৎস বলো, আরে না, কই ভাই বলেছি, আপনি কি শুনতে কি শুনেছেন? উৎস বলো, আমি বদির না। রূপকথা বলো, বদির হলেও হতে পারেন, কারণ বয়স হয়েছে তো। উষু আর কিছু না বলে জামা কাপড় নিয়ে শাওয়ার নিতে চলে গেল। উষু যেতেই রূপকথা নিজের মাথায় নিজের চাপড় মেরে বলল, ধুর রূপকথা, তুইও না, নিজের আপন স্বামীকে কেউ ভাই ডাকে? এরপর রূপকথা মাথা থেকে টাওয়ালটা খুলে চুলগুলো মুছে টাওয়ালটা বিছানায় রাখলো। এরপর ড্রেসিং টেবিলের সামনে বসে নিজের যত্ন নিতে লাগলো। কিছুক্ষণ পর উষু শাওয়ার দিয়ে রুমে এসে দেখে রূপকথা ভেজা টাওয়ালটা বিছানায় রেখে দিয়েছে। উষু ভুরু কুঁচকে বলল, তোমাকে কতদিন বলেছি বিছানায় ভেজা টাওয়াল না রাখতে? রূপকথা বারান্দায় বসে রোদ পোহাচ্ছিল। উৎস গলা শুনে বলল, ভুলে রেখে দিয়েছি, আপনি আসার সময় নিয়ে আসুন, আমি রোদে মেলে দিচ্ছি। উৎসের টাওয়ালটা এনে বারান্দায় মেলে দিল। বলল, তো অগোছালো হলে চলবে? রূপকথা বলল, কেন চলবে না? এই অগোছালো আমিটাকে গুছিয়ে দেওয়ার জন্য আপনি তো আছেন। উৎস বলো, কিন্তু আমি তো সারা জীবন থাকবো না। রূপকথা বলো, আমিও তো থাকবো না। উৎস আর কিছু বলো না, চুপচাপ রূপকথার পাশে বসলো। এরপর বারান্দা থেকে ড্রেসিং টেবিলের সামনে কিছু প্রসাধনী দিয়ে ইশারা করে বলল, এগুলো একটু এনে দেবে, আমার রুমে যেতে ইচ্ছে করছে না। রূপকথা উঠে বিনা বাঁকে রুমে চলে গেল। একটু পর ফিরে আসলো, হাতে লোশন ক্রিম সহ উৎস প্রতিদিন যা যা গায়ে মাখে তা কিছু নিয়ে। জিনিসগুলো এনে দোলনায় রেখে জিজ্ঞেস করলো, লাগিয়ে দেই? উৎস বলল, দেবে, দিলে দাও। এরপরই রূপকথা নিজের কাজে লেগে পড়ল। বলো, এ তো কিছু মাখেন বলেই আপনি বুড়ো হচ্ছেন না। উৎস বলল, এবার থেকে আর মাখবো না। রূপকথা জিজ্ঞেস করলো, কেন মাখবেন না? উৎস বলল, বুড়ো হয়ে তোমাকে শাস্তি দিব। রূপকথা হাত থামিয়ে জিজ্ঞেস করলো, কিভাবে? উৎস বলল, আমি বুড়ো হলেই বুঝবে। রূপকথা আবার হাত চালিয়ে বলল, যত সব ফাউল কথা। উৎস বলল, বুঝবে বুঝবে। হঠাৎ রুম থেকে উৎসের ফোনটা শব্দ করে বেজে উঠল। উৎস বলল, ওই যে খাবার এসে গেছে, চলো নিচে যাই। রূপকথাকে আসতে বলে উৎস নিচে চলে গেল। উৎস যাওয়ার একটু পর রূপকথাও গেল। সে নিচে গিয়ে দেখে উৎস খাবার রিসিভ করে নিয়েছে। তাকে দেখে উৎস বলল, কিচেন থেকে প্লেট আর চামচ নিয়ে এসো। উৎসর কথা মতো রূপকথা কিচেন থেকে প্লেট আর চামচ নিয়ে আসলো। বলো, বসুন, আমি বেড়ে দিচ্ছি। উৎস বলো, লাগবে না, তুমি বসো, আমি বেড়ে দিচ্ছি। রূপকথার কথা বাড়ালো না, চুপচাপ বসলো। উৎস তার প্লেটে খাবার বেড়ে দিয়ে বলল, খাওয়া শুরু করো। রূপকথা উঠতে লেগেই বলল, হাত ধুয়ে আসে। উৎস বলল, বসো, আমি পানি আনছি। রূপকথা বলল, লাগবে না, আমি যাচ্ছি, আপনি বসুন। ততক্ষণে অবশ্য কিচেনে চলে গেল। ফিরে এলো হাতে একটা বাটি পানি নিয়ে। পানির বাটিটা রূপকথার সামনে রেখে বলল, নাও। প্রথমে কয়েক মিনিট রূপকথা মুগ্ধ হয়ে উৎসকে দেখলো। তার চাহনি দেখে উৎস জিজ্ঞেস করলো, কি দেখছো এভাবে? খাবার ঠান্ডা হয়ে যাচ্ছে তো। কথা হু বলে খাওয়া শুরু করলো। এরপর উৎসও খাওয়া শুরু করলো। খাওয়া শেষ হতেই উৎস দুজনের প্লেট ধুয়ে সুন্দর করে জায়গা মতো রেখে আসলো। রূপকথা তখনও ডাইনিং রুমে বসে তার কাণ্ড কারখানা দেখছিল। উৎস কিচেন থেকে এসে বলল, চলো রুমে যাই, একটু শুয়ে আসরের পর বের হব। রূপকথা বলল, আচ্ছা। এরপরে দুজন রুমে চলে গেল। উৎস রুমে এসে মাকে কল দিল। কল রিসিভ হতে বলো, আসসালামু আলাইকুম আম্মা। কতটুকু গেছেন আপনারা? ফোনের ওপাশ থেকে আয়শা বেগম বলল, চট্টগ্রাম এসে গেছি, তবে এখনো তোমার খালাদের বাড়ি গিয়ে পৌঁছাতে পারিনি। রাস্তা অনেক জ্যাম বাবা। উৎস জিজ্ঞেস করলো, আর কতক্ষণ লাগবে যেতে? আয়েশা বলল, জ্যাম দেখে তো মনে হচ্ছে আরও 1 ঘন্টার মতো লাগবে। কি করছো তোমরা, লাঞ্চ করছো? উৎস বলো, এই তো বসে আছি, মাত্র লাঞ্চ করে উঠলাম। আপনারা কিছু খেয়েছেন? আয়শা বেগম বলো, কুমিল্লা নেমে নাস্তা করেছিলাম। উৎস বলো, ঠিক আছে, রাখছি, পৌঁছে কল দিয়েন। আয়শা বেগম বলো, ঠিক আছে, রূপকথা খেয়াল রেখো। একথা বলে আয়শা বেগম কল কেটে দিল। কল কাটতেই রূপকথা উৎসকে জিজ্ঞেস করলো, পৌঁছতে আর কত সময় লাগবে? উৎস বলো, রাস্তায় জ্যাম, আরও 1 ঘন্টা মতো লাগবে বলল। রূপকথা বিছানায় শুয়ে গায়ে কম্পিউটার টেনে বলল, একদম সকাল সকাল বের হলে মনে হয় ভালো হতো, জ্যামে আটকাতো না। উৎস বলো, হুঁ, তুমি কি এখনো ঘুমাবে নাকি? রূপকথা বলো, এছাড়া আর কি করব, আসুন আপনিও ঘুমান। উৎস বলো, এখন ঘুমালে টাইম মতো উঠতে পারবে? রূপকথা বলো, আপনি ডেকে দিবেন।
উৎস আচ্ছা বলে রূপকথার পাশে গা ঘেঁষে শুয়ে পড়লো। পাশে উৎস শুতেই রূপকথা তার গায়ে কম্পিউটারটা টেনে দিল। বলল, মা বাবা নেই যে একটু ভালো লাগছে না। উৎস রূপকথার আরো কাছে টেনে নিজের সঙ্গে একদম মিশিয়ে নিল। বলল, হুঁ, আচ্ছা একটা সত্যি কথা বলবে? রূপকথা বলল, কি কথা? উৎস বলল, এই যে আমি হুটহাট তোমায় এত কাছে আসি, এতে তোমার কি অস্বস্তি হয় কিংবা ভয় হয় না?